আমাদের মুক্তি ও গণতান্ত্রিক আকাঙ্ক্ষাকে বাস্তবে রূপ দিতে বিশ্ব সম্প্রদায়কে নতুন বাংলাদেশের সঙ্গে সম্পৃক্ত হওয়ার উদাত্ত আহ্বান জানাচ্ছি। নতুন পথ চলায় বিশ্ব সম্প্রদায়কে পাশে চায় বাংলাদেশ, জাতিসংঘে প্রধান উপদেষ্টা। অন্তর্বর্তী সরকারের সমর্থনে নিউ ইয়র্কে বিএনপি সমাবেশ, দ্রুত নির্বাচনের আহ্বান। রাঘব বোয়ালদের পাচারের অর্থ দেশে ফেরানোর তোড়জোড়, প্রক্রিয়া জটিল হলেও অসম্ভব নয়, মত আইনজীবীর। দুর্নীতির সম্পদের হদিস পেলেই পাসপোর্ট বাতিলের পরামর্শ। রেকর্ড বৃষ্টি ও উজানের ঢলে বিপদসীমা ছুঁই ছুঁই তিস্তার পানি, নিম্নাঞ্চলে প্লাবনের শঙ্কা, দুশ্চিন্তায় নদী পারের মানুষ। সময় সংবাদের সঙ্গে আছি আমি রাইসা জান্নাত। মানুষের গণতান্ত্রিক আকাঙ্ক্ষা বাস্তবায়নে বিশ্ব সম্প্রদায়কে নতুন বাংলাদেশের সঙ্গে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৯তম অধিবেশনের ভাষণে তিনি কথা বলেন। টেকসই সংস্কারের মাধ্যমে নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচনের উপযোগী পরিবেশ তৈরিতে অন্তর্বর্তী সরকার কাজ করছে বলেও উল্লেখ করেন ডক্টর ইউনূস। এছাড়া রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসন ও গাজায় অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান জানান তিনি। নিউ ইয়র্ক থেকে হাসানুজ্জামান সাকির রিপোর্ট। ছাত্র জনতার অভ্যুত্থানে বাংলাদেশের রাজনৈতিক পালাবদলের প্রেক্ষাপটে অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে বিশ্ব মঞ্চে ডক্টর মোহাম্মদ ইউনূস। নিউ ইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে সাধারণ পরিষদের ৭৯তম অধিবেশনে বাংলায় নিজের বক্তব্য তুলে ধরেন প্রধান উপদেষ্টা। আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। ভাষণের শুরুতে বড় অংশ জুড়েই ছিল গণ আন্দোলনের প্রেক্ষাপট, তারুণ্যের সাহসিকতা আর গণমানুষের দ্রোহের কথা। প্রধান উপদেষ্টা বলেন, উদার নীতি, বহুত্ববাদ ও ধর্ম নিরপেক্ষতার উপর মানুষের গভীর বিশ্বাস থেকেই বাংলাদেশ রাষ্ট্রের অভ্যুদয়। ১৯৭১ সালে যে মূল্যবোধকে বুকে ধারণ করে যুদ্ধ করেছিল গণমানুষ, সেই মূল্যবোধকে বহু বছর পরে নতুনভাবে দেখতে শিখিয়েছে জেনারেশন জি। সারা পৃথিবী অবাক বিস্ময়ে দেখেছে কিভাবে সমগ্র বাংলাদেশের মানুষ একনায়কতন্ত্র, নিপীড়ন, বৈষম্য, অবিচার ও দুর্নীতির বিরুদ্ধে রাজপথ ও সামাজিক যোগাযোগের মাধ্যমে দৃঢ়ভাবে রুখে দাঁড়িয়েছিল। আমাদের ছাত্র জনতা তাদের অদম্য সংকল্প ও প্রত্যয়ের মাধ্যমে একটি স্বৈরাচারী ও অগণতান্ত্রিক শাসন ব্যবস্থা থেকে আমাদের মুক্তি এনে দিয়েছে। বন্দুকের গুলি উপেক্ষা করে বুক পেতে দাঁড়িয়ে গিয়েছিল আমাদের এই তরুণরা, আমাদের মায়েরা, দিনমজুররা ও শহরের অগণিত মানুষ তাদের সন্তানদের কাঁধে কাঁধ মিলিয়ে নেমেছিল রাজপথে। আমাদের ইতিহাসের সবচেয়ে কঠিনতম সময়ে জনগণের মুক্তির আকাঙ্ক্ষা পূরণে তাদের পাশে দৃঢ়ভাবে দাঁড়িয়ে আমাদের সাহসী সশস্ত্র বাহিনী সমূহ আরও একবার শান্তির প্রতি তাদের অঙ্গীকার প্রমাণ করেছে। নতুন যাত্রাপথে রাষ্ট্র কাঠামো পুনর্গঠনে অন্তর্বর্তী সরকারের সংস্কার কার্যক্রম সবিস্তারে বিশ্ববাসীকে অবহিত করেন প্রধান উপদেষ্টা। আমাদের দেশের মানুষ মুক্তভাবে কথা বলবে, ভয়ভীতি ছাড়া সমাবেশ করবে, তাদের পছন্দের ব্যক্তিকে ভোট দিয়ে নির্বাচিত করবে, এটাই জাতির আকাঙ্ক্ষা। রোহিঙ্গা সংকট, জলবায়ু পরিবর্তন, টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জন সহ আঞ্চলিক ও বৈশ্বিক বিভিন্ন প্রসঙ্গ উঠে আসে প্রধান উপদেষ্টার বক্তব্যে। ফিলিস্তিনের জনগণের উপর চলমান নৃশংসতা, বিশেষত নারী এবং শিশুদের সাথে প্রতিনিয়ত যে নিষ্ঠুরতা বিশ্ব দেখাচ্ছে, তা থেকে নিস্তারের জন্য বাংলাদেশ অনতিবিলম্বে সম্পূর্ণ যুদ্ধবিরতির আহ্বান জানাচ্ছে। রোহিঙ্গারা যাতে পরিচিত করে তাদের নিজ ভূমি রাখাইনে ফিরে যেতে পারে, তার পথ সুগম করা অত্যন্ত দরকার। শান্তি, নিরাপত্তা ও ন্যায় বিচার প্রতিষ্ঠা আর সম্পদের সুষম বন্টনের মাধ্যমে সবার অন্তর্ভুক্তি নিশ্চিতের উপর জোর দেন প্রধান উপদেষ্টা। রেওয়াজ অনুযায়ী বাংলায় দেওয়া ভাষণে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, সংস্কার কর্মসূচি বাস্তবায়নের মাধ্যমে দেশ পুনর্গঠন করে বিশ্বের কাছে এক নতুন বাংলাদেশ উপহার দেবেন তিনি। হাসানুজ্জামান সাকি, সময় সংবাদ, জাতিসংঘ সদর দপ্তর, নিউ ইয়র্ক। এদিকে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে সমর্থন জানিয়ে জাতিসংঘ সদর দপ্তরের সামনে সমাবেশ করেছে যুক্তরাষ্ট্র বিএনপি। নেতাকর্মীদের প্রত্যাশা, রাষ্ট্র সংস্কার করে দ্রুত নির্বাচনের ব্যবস্থা করবে অন্তর্বর্তী সরকার। নিউ ইয়র্ক থেকে আহমেদ সালেহিনের একটি রিপোর্ট।
প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস যখন জাতিসংঘে ভাষণ দিচ্ছেন তখন সদর দপ্তরের বাইরে তার সমর্থনে সমাবেশ করেন যুক্তরাষ্ট্র বিএনপির নেতাকর্মীরা। তারা ডক্টর ইউনূসের বক্তব্যকে স্বাগত জানিয়ে বিভিন্ন স্লোগানও দেন। দেশের তরুণ সমাজকে সঙ্গে নিয়ে ক্ষমতাচ্যুত হাসিনা সরকারের হাত থেকে বাংলাদেশ বাঁচানোর জন্য ডক্টর ইউনূসকে ধন্যবাদ জানান তারা। আমরা আশা করি সমস্ত রাষ্ট্রপ্রধানরা তার এই বক্তব্যে সাড়া দিবে এবং বাংলাদেশের অর্থনীতি পুনর্গঠনে নিশ্চয়ই এটা একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এই অন্তর্বর্তীকালীন সরকার একটি যৌক্তিক সময়ে সংস্কারগুলি করবেন এবং যৌক্তিক সময়ে বাংলাদেশের মানুষের যে দাবি, যে গণতন্ত্র, যে ভোটের অধিকার সেটা ফিরিয়ে দিবেন। প্রত্যেকটা দেশের সরকার প্রধান, রাষ্ট্রপ্রধান সবাই সেখানে অবস্থান করছিলেন। এর মধ্যে দিয়ে তিনি প্রমাণ করেছেন যে তিনি শুধু বাংলাদেশের নেতা নন, তিনি একজন বিশ্ব নেতা। আমরা গর্বিত তার মতো একজন সরকার প্রধান পেয়ে। যুক্তরাষ্ট্রের বিএনপি নেতারা বলেন, সংস্কার কর্মসূচি বাস্তবায়ন করে অন্তর্বর্তী সরকার দ্রুততম সময়ে দেশে নির্বাচন দেবেন, এটাই তাদের প্রত্যাশা। যেখানে প্রতিবাদ সৃষ্টি হচ্ছে, যে সংস্কারের প্রয়োজন আছে, যেটা মাধ্যমে একটা অবাধ সুষ্ঠু নির্বাচনের পরিস্থিতি ফিরে আসবে, সেই জন্য উনি যেন অতি সত্বর সেই ব্যবস্থাটা করুন এবং সাথে সাথে নির্বাচনটা দিয়ে উনি যেন বাংলাদেশের মানুষকে এটা গণতন্ত্র ফিরিয়ে দেন। সারা পৃথিবীতে যেভাবে বাংলাদেশকে তুলে ধরেছেন, উনি বাংলাদেশের রোহিঙ্গা ইস্যু, প্যালেস্তানি ইস্যু যেভাবে তুলে ধরেছেন, মানুষ ওনার প্রতি অত্যন্ত খুশি, ওনাকে সারা জীবন স্মরণ করবে। আমি আশা করব উনি এই অল্প কিছু সময়ের মধ্যে সংস্কার করে বাংলাদেশের রাজনীতিকে এগিয়ে দিবেন। প্রধান উপদেষ্টার যুক্তরাষ্ট্রের আগমনের দিনও জেএফকে আন্তর্জাতিক বিমানবন্দরে প্রীতি সমাবেশ করেছিল বিএনপি। জাতিসংঘের ৭৯তম সাধারণ অধিবেশনে ভাষণ দেওয়ার মাধ্যমে শেষ হল অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের যুক্তরাষ্ট্রের ৫ দিনের সফর। আর এই সফরে তিনি বিশ্ব নেতাদের জানিয়েছেন বিগত আওয়ামী লীগ সরকারের অপশাসন, ছাত্র জনতার গণঅভ্যুত্থানের প্রেক্ষাপট ও তারুণ্যের জয়গানের গল্প। আহমেদ সালেহীন, সময় সংবাদ, নিউ ইয়র্ক, যুক্তরাষ্ট্র। ধরাছোঁয়ার বাইরে থাকা রাঘব বোয়াল অর্থ পাচারকারীদের টাকা দেশে ফেরাতে তৎপর সরকার। আইন বিশেষজ্ঞ ও ব্যবসায়ীরা বলছেন, ফেরানোর প্রক্রিয়া জটিল ও সময় সাপেক্ষ হলেও অসম্ভব নয়। টাকা পাচারকারীদের শনাক্ত করে দ্রুত তাদের পাসপোর্ট বাতিলের পরামর্শ দিয়েছেন কেউ কেউ। দুর্নীতির অর্থ ও সম্পদ যেন কেউ উপভোগ করতে না পারে, সেজন্য তাদের ধরে এনে যাবজ্জীবন কারাদণ্ড নিশ্চিত করার পক্ষে মত আইনজীবীদের। আফজাল হোসেনের রিপোর্ট। দায়িত্ব নেওয়ার পর আর্থিক খাতের শৃঙ্খলা ফেরাতে নানা উদ্যোগ নিয়েছে অন্তর্বর্তী সরকার। পাচার হওয়া অর্থ ফেরাতে চলছে নানা তৎপরতা। যুক্তরাষ্ট্র, জাতিসংঘ, বিশ্বব্যাংক, এফবিআই সহ বিভিন্ন সংস্থার সঙ্গে বৈঠকও করেছে দুদক এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। বিগত সরকারের সময় এ নিয়ে যখন খুব একটা তৎপরতা ছিল না, তখন অন্তর্বর্তী সরকারের এমন পদক্ষেপকে ইতিবাচক হিসেবে দেখছেন আইন বিশেষজ্ঞরা। কিন্তু যে টাকা একবার দেশের গণ্ডি পেরোয়, তাকে কি আর সহজে ফেরানো যায়? এ বিষয়ে অবশ্য আইনজীবীরা খুব একটা আশার আলো দেখছেন না। তারা বলছেন, আন্তর্জাতিক চুক্তি ও আইনের আলোকে অর্থ সম্পদ ফেরত আনার সুযোগ থাকলেও তা জটিল এবং সময় সাপেক্ষ। যেসব সন্দেহজনক ব্যক্তির টাকা আছে বলে সন্দেহ করা হচ্ছে, যে বিদেশে, সেগুলো বাংলাদেশ গভর্নমেন্টের থেকে সেই টাকার চাওয়ার জন্য যথোপযুক্ত ওদের কনভেনশন অনুযায়ী যাদের কাছে রিকোয়েস্ট করা হবে তাদের কাছে যথাযথ নিয়মে রিকোয়েস্ট করা, তাদেরকে শনাক্ত করা, ব্যক্তিদের প্রপার্টিগুলোকে শনাক্ত করা, বাংলাদেশ গভর্নমেন্টকে জানানো। বাংলাদেশ গভর্নমেন্ট তখন তাদের যথাযুক্ত এজেন্সির মাধ্যমে মামলাগুলো পরিচালনা করবে, রায় নেবে, রায় নিয়ে সেগুলোকে বিদেশের কাছে, সেই রায়গুলো পাঠানোর পর বিদেশি কনভেনশনের যে রাষ্ট্র আছে, সেই রাষ্ট্র এই জাজমেন্টগুলোকে এনফোর্স করে বিদেশে পাচারকৃত অর্থ বাংলাদেশে পাঠাবে। এই অর্থ একবার চলে গেলে তারা নিজেরা যদি নিজের অর্থ না আনে, সরকারকে সহযোগিতা করে সারেন্ডার না করে, তাহলে এটা আনাটা অত্যন্ত দুঃসাধ্য। তবে পাচারকারী ব্যক্তি এবং তার সম্পদের হদিশ মিললে তাদের পাসপোর্ট বাতিল করে দ্রুত অর্থ ফেরানো সম্ভব বলেও মনে করেন অনেকে। বাড়ি কিনছে, ঘর কিনছে, এগুলি হয়তো আনা সম্ভব হতে পারে, কিন্তু যদি ওনাকে আপনি ধরতে পারেন, তো উনিও যদি বিদেশে থাকে, সম্পদও বিদেশে, তাহলে কিভাবে আপনার সম্পদগুলো ফেরত আনবেন? কিছু আনা যাবে, কিন্তু বৃহদাংশ আনা এত সহজসাধ্য কাজ না আমি মনে করি। পাসপোর্ট যদি বাতিল হয়ে যায়, তাহলে ওই দেশে পলিটিক্যাল অ্যাজাইলাম না দিলে, আমাদের গভর্নমেন্ট যদি বলে যে তারা এই গ্রাউন্ডে দে আর ওয়ান্টেড ইন দিস কান্ট্রি, মানি লন্ডারিং,
মার্ডার, এদের দেশে ফিরিয়ে দাও। 5 আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর 1.5 শতাধিক ব্যক্তির অর্থ পাচার এবং দুর্নীতির অনুসন্ধান শুরু হয়েছে। তবে গত 17 বছরে শুধু একজনের অর্থ ফেরত আনা এবং বিদেশে একজনের অর্থ জব্দ করতে পেরেছে দুদক। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। রেকর্ড বৃষ্টি ও উজানের ঢলে রংপুরের 2টি পয়েন্টে বিপদসীমার কাছাকাছি তিস্তার পানি। বিস্তারিত জানাতে গঙ্গাচড়ায় আছেন রিপোর্টার রেদওয়ান হিমেল। সরাসরি যাচ্ছি তার কাছে। এবছর কিছুটা দেরিতে হলেও কিন্তু তিস্তার যে পানি সেটা কিন্তু আবারও বাড়তে শুরু করেছে। তিস্তার যে কাউনিয়া ব্যারেজ পয়েন্ট রয়েছে সেটা কিন্তু বিপদসীমার 26 সেন্টিমিটার এবং ডালিয়ার যে ব্যারেজ পয়েন্ট রয়েছে সেটা কিন্তু বিপদসীমার যে 15 সেন্টিমিটার নিচ দিয়ে এই যে তিস্তার পানি সেটা কিন্তু প্রবাহিত রয়েছে। আমি কিন্তু এই মুহূর্তে রয়েছে রংপুরের যে গঙ্গাচড়া উপজেলা, সেখানে আপনাদেরকে একটু জানাতে চাই প্রথমে যে দুদিনের যে বৃষ্টিপাত, সেটার বৃষ্টিপাত এবং যে উজানের পাহাড়ি ঢল, সেই পাহাড়ি ঢলের কারণেই কিন্তু এই যে তিস্তার যে পানি সেটা কিন্তু যত সময় যাচ্ছে তত কিন্তু আসলে এই পানিটা বেড়েই চলছে। আমি কথা বলেছিলাম পানি উন্নয়ন বোর্ডের প্রধান নির্বাহী প্রকৌশলী, তিনি আমাকে যেমনটি জানিয়েছেন যে আসলে যে বৃষ্টিপাত, 2 দিনের টানা বৃষ্টিপাত এবং উজানের যে পাহাড়ি ঢল, এই পাহাড়ি ঢলের কারণে কিন্তু যে তিস্তার পানি সেটা কিন্তু বাড়ছে। এর ফলেই তারা যেমনটি বলছেন যে গুরুত্বপূর্ণ যেই জায়গাগুলো রয়েছে, ঝুঁকিপূর্ণ যেই জায়গাগুলো রয়েছে সেগুলো তারা শনাক্ত করেছেন এবং পানি উন্নয়ন বোর্ডের যারা কর্মকর্তাবৃন্দ রয়েছেন তাদেরও কিন্তু ছুটি বাতিল করা হয়েছে। তারা এমন তথ্য কিন্তু তারা আমাদেরকে জানিয়েছেন এবং ঝুঁকিপূর্ণ যে জায়গাগুলো রয়েছে সেগুলোতে যাতে কোনো ধরনের ক্ষতির সম্মুখীন না হয় সেগুলোতে কিন্তু তারা সজাগ দৃষ্টি রয়েছেন, যাতে করে জিও ব্যাগ ফেলে সেগুলো যাতে নিয়ন্ত্রণ করা যায় সেই তথ্য কিন্তু তারা আমাদেরকে জানিয়েছেন। এবার কিন্তু কিছুটা দেরি হলেও যে পানি বাড়ার যে শঙ্কা সেটা কিন্তু তিস্তা পাড়ের মানুষের জনমনে শঙ্কা কাজ করছে। আবারও যদি এই পানি বৃদ্ধি হয় তাহলে কিন্তু এই যে তিস্তা পাড়ের যে নিম্ন অঞ্চল, চরাঞ্চলগুলো রয়েছে সেগুলো কিন্তু প্লাবিত হবে এবং প্লাবিত হওয়ার পরে মানুষের কিন্তু অনেক জমি, গবাদি পশু থেকে শুরু করে সব ধরনের যত মানুষের আসলে ক্ষয়ক্ষতি সেগুলো কিন্তু কথা যে আতঙ্ক, সেই আতঙ্কের কথা কিন্তু তারা আমাদের জানিয়েছেন। আমরা একটু লালমনিরহাটের কথা বলি। সেই লালমনিরহাটে আমরা দেখেছি যে বিভিন্ন ঘর বাড়িতে কিন্তু পানি ঢুকে পড়েছে এবং তারা তাদের গবাদি পশু এবং স্কুলের আশেপাশেও কিন্তু পানি প্রবেশ করতে শুরু করেছে। তো জনমনে কিছুটা হলেও কিন্তু এই তিস্তার পানি বাড়ায় কিছুটা শঙ্কা কাজ করছে। তো এই ছিল আমার কাছে থাকা তিস্তার পানি বাড়ার সবশেষ তথ্য। আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা রক্ষায় আসিয়ানভুক্ত দেশগুলো একসঙ্গে কাজ করবে বলে আশা প্রকাশ করেছেন সেনাপ্রধান ওয়াকারুজ্জামান। সকালে কুর্মিটোলা গলফ ক্লাবে আসিয়ান ঢাকা কমিটির বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে তিনি কথা বলেন। পরিবেশ রক্ষায় আসিয়ানভুক্ত দেশগুলো একসঙ্গে কাজ করবে বলেও আশা প্রকাশ করেন সেনাপ্রধান। বলেন, বৈশ্বিক উষ্ণতা কমাতে বৃক্ষরোপণের বিকল্প নেই। অনুষ্ঠানে আসিয়ান ঢাকা কমিটির প্রতিনিধিরা সহ কুর্মিটোলা গলফ ক্লাবের ভাইস প্রেসিডেন্ট ও উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। We are due to the deforestation, this global warming is taking place. A lot of calamities are taking places very frequently, and I'm sure with this effort we can eradicate this problem. You know that these days the pollution is taking place everywhere, and this tree really helps us in eradicating pollution. But I don't know the sound pollution that has been taking place where the train was going, how to counter it. এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। আমাদের মুক্তি ও গণতান্ত্রিক আকাঙ্ক্ষাকে বাস্তবে রূপ দিতে বিশ্ব সম্প্রদায়কে নতুন বাংলাদেশের সঙ্গে সম্পৃক্ত হওয়ার উদাত্ত আহ্বান জানাচ্ছি। নতুন পথ চলায় বিশ্ব সম্প্রদায়কে পাশে চায় বাংলাদেশ। জাতিসংঘে প্রধান উপদেষ্টা। অন্তর্বর্তী সরকারের সমর্থনে নিউ ইয়র্কে বিএনপির সমাবেশ। দ্রুত নির্বাচনের আহ্বান। রাঘব বোয়ালদের পাচারের অর্থ দেশে ফেরানোর তোড়জোড়। প্রক্রিয়া জটিল হলেও অসম্ভব নয়, মত আইনজীবীদের। দুর্নীতির সম্পদের হদিস পেলেই পাসপোর্ট বাতিলের পরামর্শ। এবং রেকর্ড বৃষ্টি ও উজানের ঢলে বিপদসীমা ছুঁই ছুঁই তিস্তার পানি। নিম্নাঞ্চলে প্লাবনের শঙ্কা। দুশ্চিন্তায় নদী পাড়ের মানুষ। এই ছিল সময় সংবাদের, সঙ্গেই থাকুন সময়।